আচ্ছা, যেটা বলছিলাম এইটা হচ্ছে কি শ্বসনের সমীকরণ, মানে শ্বসন প্রক্রিয়ায় যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়ার হচ্ছে এখানে হচ্ছে একটা জাস্ট আমরা এখান থেকে একটা প্রিভিউ দেখতেছি। এই বিক্রিয়াটাও যদি একটু খেয়াল করো, আমি বলতেছি শ্বসন, শ্বসনটা কি একটা বায়োলজিক্যাল প্রসেস, হ্যাঁ, একটা জৈবিক প্রক্রিয়া, তাই না? শ্বসন হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া, কিন্তু এই জৈবিক প্রক্রিয়াটার যেই রিপ্রেজেন্টেশনটা সেটা একটু খেয়াল করো তো। জৈবিক প্রক্রিয়াটার একটু রিপ্রেজেন্টেশনটা খেয়াল করো। জৈবিক প্রক্রিয়াটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা বিক্রিয়া, তাই না? আমি কথা বলতেছি শ্বসন নিয়ে, যেটা একটা জীবন সংক্রান্ত প্রক্রিয়া, কিন্তু সেটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা কিসের মাধ্যমে? রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এই যে বিক্রিয়াটা আমি লিখছি, বিক্রিয়াটা কোথায় পড়ি আমরা, মানে বিক্রিয়া টিক্রিয়া কোথায় পড়ি আমরা? কেমিস্ট্রিতে পড়ি, কিন্তু পড়তেছি তো ভাইয়া বায়োলজি। তার মানে কোনোটার সাথে কোনোটাকেই আমরা আলাদা করতে পারবো না। এই হচ্ছে আমাদের মূল, বায়োলজি পড়ার আগে যাতে আমরা এই কনসেপ্ট একটু মাথায় নিই, ফিজিক্স পড়ার আগেও যাতে আমরা এটা একটু মাথায় নিই, কেমিস্ট্রি পড়ার আগেও যাতে আমরা এটা একটু মাথায় নিয়ে ফেলি যে একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টের সাথে কানেক্টেড। ফিজিক্সের সাথে ম্যাথের খুব ভালো কানেকশন আছে, ফিজিক্সের সাথে কেমিস্ট্রির অনেক ভালো কানেকশন আছে, কেমিস্ট্রির সাথে বায়োলজির অনেক কানেকশন, প্রত্যেকটার সাথে ঘুরায় ফিরায় কোনো না কোনো ভাবে কানেকশন আছেই। সুতরাং আমরা চেষ্টা করব সবগুলা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দেওয়ার। তারপরও আমরা দেখবো যে কারোর কাছে ম্যাথ ভালো লাগে, কারোর কাছে ফিজিক্স ভালো লাগে, কারোর কাছে কেমিস্ট্রি, কারোর কাছে বায়োলজি, কারোর কাছে বাংলা ইংলিশ, যে কোনোটাই ভালো লাগাটা সমস্যা না, ভালো লাগতেই পারে যে কোনো সাবজেক্ট। বাট আমাদের পরীক্ষার জন্য যাতে আমরা একটু সমানভাবে গুরুত্ব দিয়ে কোনো সাবজেক্টে আমরা হেলাফেলা না করি। বাংলাটা যেমন ইম্পর্টেন্ট তোমার এসএসসি পরীক্ষার জন্য, ওই তোমার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বিজিএসটাও ইম্পর্টেন্ট। সুতরাং সবগুলা সাবজেক্ট তুমি একটা জিনিস চিন্তা করো যে কোন সাবজেক্ট কি 80 নিচে প্লাস দিবে? সব সাবজেক্টের এ প্লাস তো 80তে। তুমি যদি বাংলায় 80 নিচে পাও সেটাও এ প্লাস মিস, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে 80 নিচে পাইলে সেটাও এ প্লাস মিস। তার মানে নাম্বারের গুরুত্বে, পরীক্ষার গুরুত্বে সবাই সমান, এই জিনিসটা মাথায় রেখে আমরা একটু পড়াশোনাটা করব। ঠিক আছে, অনেক জ্ঞান গর্ভের আলোচনা করলাম, এবার আমরা একটু পড়াশোনায় চলে আসি। নিচে একজন সুদর্শন বৃদ্ধ মানুষকে আমরা দেখতে পারতেছি, তো তার সঙ্গে আমরা আজকের যে বায়োলজি টোটাল শুরুটা, এটার অনেক সম্পর্ক আছে। হ্যাঁ, তো অ্যারিস্টটল নামে একজন ব্যক্তি ছিল। আরেকটা মজার ঘটনা বলি, মজার ঘটনাটা হচ্ছে এখন যেরকম আমরা সায়েন্স পড়ে বিজ্ঞানী হই, আগেকার দিনে কিন্তু এরকম সায়েন্স পড়ে মানুষ বিজ্ঞানী হইতো কম। মানে ওই সময় সায়েন্স তো আলাদা কোনো এরকম সাবজেক্ট ছিল না যে ভাইয়া সায়েন্সে পড়ে, ও কমার্সে পড়ে, এরকম কিছু ছিল না। আগেকার দিনে মানুষ একটু দার্শনিক হইতো। হ্যাঁ, বিজ্ঞানের সাথে কিন্তু দর্শন এর অনেক ভালো সম্পর্ক আছে। এখন যেটা শোনার পরে তো অনেকে মানে একদম হাই হুতাশ করা শুরু করবে যে ভাই ফিলোসফি, ফিলোসফিটা আবার সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে যাদেরকে এখন আমরা বিজ্ঞানের গুরু মানি, তারা কিন্তু ম্যাক্সিমামই দার্শনিক ছিল, তারা ফিলোসফার ছিল। তার মানে দর্শন, এই শাস্ত্রটা, দর্শন মানে কি, যে ধরো তুমি একটা জিনিসকে চিন্তা করতেছো, এখন তোমার কাছে শুনলে অনেক হাস্যকর মনে হয় যে ভাইয়া সূর্য আকাশে উঠতেছে, পশ্চিম দিক দিয়ে পূর্ব দিক দিয়ে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা তো কোনো কি হইলো, এটা কিছু হইলো? 1000 বছর ধরে মানুষ এইসব তথ্য জানতো না। মানুষ 1000 বছর ধরে বিশ্বাস করত পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে। বুঝছো? কিন্তু পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, এটা মানুষ 1000 বছর ধরে বিশ্বাস করছে। এখন এসে জিনিসটা কি বলতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। কি জানি কোনো আরো 1000 বছর পরে হয়তো এটাও পরিবর্তন হয়ে যাবে। বিজ্ঞান হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। মানুষ এক একটা জিনিস নতুন করে চিন্তা করে, সেইটাকে নিয়ে কিছু তথ্য অনুসন্ধান করে, সেই অনুসন্ধানের উপরে বেস করে একটা রেজাল্ট জেনারেট করে। সেই রেজাল্টটা আমাকে এস্টাবলিশ করে যে আমি যেটা বলতেছি সেটা কি সত্য নাকি মিথ্যা। এটা সাময়িক সময়ের জন্য হইতে পারে, আবার এটা চিরন্তন হইতে পারে। ঠিক আছে, সো এত কথা বলে আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে অ্যারিস্টটল সাহেবের যে ছবিটা তুমি দেখতে পারতেছো,
অ্যারিস্টটল কিন্তু, যদিও আমরা এখন বিজ্ঞানী হিসেবে দেখব, উনিও কিন্তু দর্শন এর অনেক বড় একজন, অনেক দার্শনিক, মানে তার অনেক দর্শন এখনো পৃথিবীতে এস্টাবলিশ আছে। যাই হোক, আমরা এত কথা বলে অ্যারিস্টটলকে তোমাদের সঙ্গে পরিচয় করায় দিলাম। কেন পরিচয় করায় দিলাম? আমাদের চ্যাপ্টারের মধ্যে মূল একটা কনসেপ্ট হচ্ছে শ্রেণী বিন্যাস। হ্যাঁ ভাইয়া, শ্রেণী বিন্যাস জিনিসটা আবার কি? এই জিনিস তো মানে খুব একটা বুঝতেছি না। পৃথিবীতে লক্ষ কোটি জীব আছে, তাই না? লক্ষ কোটি, লক্ষ কোটি জীবকে যদি আমার সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে জানতে হয়, বুঝতে হয়, কি করা লাগবে? আমার এদেরকে একটা সুন্দর প্যাটার্নে আনা লাগবে। ধরো উদ্ভিদ সবুজ যারা, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাদের খাবার কারো কাছ থেকে ধার করা লাগে না, এটা তাদের একটা কমন বৈশিষ্ট্য। আমাদের মতো যারা মানুষ বা অন্যান্য প্রাণী আছে, বিড়াল, গরু, ছাগল, এরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এই যে দেখো, আমি দুইটা বৈশিষ্ট্যের কথা বললাম, এর মধ্যে দিয়ে কিন্তু তুমি দুইটা জগৎ তৈরি করে ফেললা। এক জগতে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, আরেক জগতে যারা ধার দেনা করে খাবার নিয়ে আসে। কার থেকে? উদ্ভিদ থেকে। কিন্তু আবার মানুষ তো, আমরা তো অকৃতজ্ঞ, কি করি? যেই গাছপালা থেকে খাবারটা নিয়ে আসলাম, সেই গাছটাকে আবার কেটে ফেলি। হ্যাঁ, খুব খারাপ। অ্যারিস্টটল প্রথম এই জীব জগৎকে দুইটা জায়গায় ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এই যে উদ্ভিদ আর প্রাণী দুইটা ভাগে ভাগ করলো, এইটা সে কোনো বইতে পড়ে নাই, এইটা সে কোনো পরীক্ষার খাতা থেকে বা পরীক্ষার জন্য পড়তে গিয়ে শিখে নাই, এটা সে চিন্তা করছে। এই নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে কি কি ঘটনা ঘটতেছে সেটা অবজার্ভ করছে, সেইখান থেকেই হচ্ছে সে এই দুইটা জিনিস বলছে। তখনও তো মানুষ এটা বিশ্বাস করে না, বা বলছে আর কি একজন। তারপরে দেখো, এই শুরু হইল তোমার পৃথিবীর জীব জগৎকে নিয়ে শ্রেণীবিন্যাস এবং আধুনিক যে বৈজ্ঞানিক পদ্ধতির ইমপ্লিকেশন জীব জগৎকে নিয়ে, সেটা আস্তে আস্তে শুরু হয়ে গেল। তাইলে এই হচ্ছে তোমার অ্যারিস্টটলের ধারণা থেকে কিভাবে শ্রেণীবিন্যাসের বা এই জীববিজ্ঞানের যে কিছু বিষয়াশয়, সেগুলোর উৎপত্তির একটা ঘটনা শুরু। এই শুরুর পরে ঘটনাটা খেয়াল করো, সে জাস্ট চিন্তা করছে যে উদ্ভিদ প্রাণী হইতে পারে, প্রাথমিক একটা ধারণা দিছে যে এরকম হইতে পারে। কিন্তু হইতে পারাটাকে সিরিয়াসলি নিয়ে তথ্য অনুসন্ধান করা শুরু করছে এই ব্যক্তি। এই যে দেখবা কিছুটা দেখতে নিউটনের মতো মনে হয়, ক্যারোলাস লিনিয়াস। এই নামটা তুমি শ্রেণীবিন্যাস পড়ার সময় আরো অসংখ্যবার পড়বা। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস। নামগুলা বলতেছি, এগুলো কিন্তু একটু মনে রাখবা, এমসিকিউতে কিন্তু আসে। হ্যাঁ, তো শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই সুইডিশ মানে সুইডেনের নাগরিক। হ্যাঁ, তো এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয় হচ্ছে এই ক্যারোলাস লিনিয়াসকে। এই জিনিসটা বহুবার এমসিকিউ এবং ক নাম্বারের প্রশ্নে আসছে, এমসিকিউ প্লাস ক। এমসিকিউ প্লাস ক এর জন্য এই ইনফরমেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এই ক্যারোলাস লিনিয়াসই প্রথম ওই যে অ্যারিস্টটল জাস্ট ধারণা দিছিল যে এরকম হইতে পারে, প্রাণী আর উদ্ভিদ দুইটাকে আলাদা করা যাইতে পারে। আসলেই যে যাইতে পারে সেগুলো নিয়ে তথ্য বের করা, সেই তথ্যগুলোকে সাজায় সুন্দর করে একটা উপস্থাপনা করা সবার সামনে, যে এই 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 বৈশিষ্ট্য থাকলে আমরা এটাকে উদ্ভিদ বলবো, এই 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 বৈশিষ্ট্য থাকলে আমরা এটাকে প্রাণী বলবো। এইভাবে সুন্দর করে সাজায় তথ্য ভিত্তিক, অনুসন্ধান ভিত্তিক উপস্থাপনাটা দিছে প্রথমেই লিনিয়াস। যদিও ধারণা দিচ্ছে অ্যারিস্টটল, কিন্তু এইটা ইমপ্লিমেন্ট করে বাস্তবে রূপদান করছে এই লিনিয়াস, যার কারণে ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় জীববিজ্ঞানের জনক। এবং সে যে শ্রেণীবিন্যাসের জনক, এই শ্রেণীবিন্যাসের জনক বলার কারণটাই হচ্ছে এই দ্বিরাজ্য পদ্ধতি। মানে পুরো পৃথিবীর রাজত্বকে সে দুইটা ভাগে ভাগ করে দিস, একটা হচ্ছে প্রাণীদের রাজত্ব, একটা হচ্ছে উদ্ভিদের রাজত্ব। এই দুইটা ভাগ করার জন্য যা যা কিছু উপস্থাপনার দরকার, বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী সে এটা উপস্থাপনা করছে বলে তাকে বলা হয় শ্রেণী বিন্যাসের জনক। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপরে ঘটনাটা দেখিতে এলে, এই হচ্ছে সেই জীব জগৎকে, অ্যানিমেলিয়া, আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার, এবং উদ্ভিদ জগৎ বা সবুজ গাছপালা বা গাছপালা সংক্রান্ত সবকিছুকে একদিকে নিয়ে গেছে,
প্রাণীদেরকে আরেক দিকে নিয়ে গেছে। এইভাবে হচ্ছে জীব জগৎ নিয়ে আলোচনা, বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত হয়েছে বা এটা শুরু হয়েছে। তারপরে কি ঘটনা ঘটছে, এখন আমরা কিন্তু মূল পড়াশোনার দিকে আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ, জীব জগৎ প্রথমে কি হয়েছে, অ্যারিস্টটল সাহেব বলছে আরে প্রাণী আর উদ্ভিদ হইতে পারে, একটু খুঁজে টুজে দেখতে হবে। খুঁজে টুজে দেখার কাজটা করছে ক্যারোলাস লিনিয়াস। তারপরে বলছে যে না, অ্যারিস্টটল সাহেবের কথা ঠিক আছে, এই দেখেন আমার রেজাল্ট, তার মানে অবশ্যই এটা ঠিক আছে, প্রাণী আর উদ্ভিদ দুইটা জগৎ, দুইটা রাজ্য। আচ্ছা, দুইটা রাজ্য বানায় ফেলছে। এবার রবার্ট হুইটেকার নামে এই ব্যক্তি, আমেরিকান এক বিজ্ঞানী, হ্যাঁ মাথায় বুদ্ধি বেশি, তো সে বলতেছে যে না, শুধু প্রাণী আর উদ্ভিদ না, এদের মধ্যে আরো কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। তার মানে রাজ্য দুইটা দিয়ে হবে না, রাজ্য আরো বেশি লাগবে। কেন? কারণ এই প্রাণী আর উদ্ভিদ ছাড়াও এদের মধ্যে আরো কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে এদেরকে আলাদা রাজ্যে ভাগ করা যায়। এই বুদ্ধি কি দিছে, আগে ছিল দুইটা রাজ্য, ও বলছে এসে পাঁচটা রাজ্য। এই পাঁচটা রাজ্যের নামই হচ্ছে এখন আমরা বেশি পড়ি। প্রথমটা হচ্ছে মনেরা, মনেরা, ঠিক আছে। প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট থেকে প্ল্যান্টি, আর অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। এই দুটো সহজে মনে রাখা যায়। প্ল্যান্ট, গাছপালাকে ইংলিশে বলে প্ল্যান্ট, প্রাণীকে ইংরেজিতে বলে অ্যানিমেল। এটা দিয়ে খুব সহজে জিনিসটা মনে রাখা যায়। মনে রাখতে একটু সমস্যা হয়, কি মনে রাখতে সমস্যা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই। আস্তে আস্তে আমরা সামনে পড়লে আরো ইজি হয়ে যাবে। আমি জাস্ট একটু সহজ করে বুঝায় বলি। হ্যাঁ, মনেরা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া, পৃথিবীর একদম আদিমতম একটা জীব হচ্ছে এই ব্যাকটেরিয়া। আর ফানজাই হচ্ছে ছত্রাক। হ্যাঁ, ফানজাই এটা হচ্ছে ছত্রাক, ফানজাইটা হচ্ছে ছত্রাক, আর মনেরাটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর প্রোটিস্টাতেও আরো আছে এরকম প্রাণী, আমরা এগুলা জীব, আমরা একটু আস্তে আস্তে এগুলো দেখবো। জাস্ট পরিচয় করা দিলাম পাঁচটা রাজ্যের নামের সাথে। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি বা প্ল্যান্ট উদ্ভিদ, এন্ড অ্যানিমেলিয়া বা অ্যানিমেল, এর সাথে মানে প্রাণীদের সাথে সম্পর্কিত। নাম হচ্ছে উনার কি, রবার্ট হুইটেকার। একটু ভালো করে মার্ক করবা, এই জিনিসটাও এমসিকিউতে আসে যে পাঁচ রাজ্য এর ধারণা প্রথম কে দিছে, রবার্ট হুইটেকার। আধুনিক যে শ্রেণীবিন্যাসটা আমরা দেখি এখন কারেন্টলি, সেটা কিন্তু এইটার বেসিসে হয়। মানে রবার্ট হুইটেকার যে ধারণাটা দিছে, এই ধারণার উপরে বেসিস করে কিন্তু এখন আধুনিক যে শ্রেণীবিন্যাস সেটা হয়ে থাকে। সুতরাং এই ইনফরমেশনটা রবার্ট হুইটেকারকে পাঁচ রাজ্যের সাথে রিলেট করে ইনফরমেশনটা একটু মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে? ওকে, সেই পাঁচ রাজ্যটাই আমরা এখানে আরেকবার একটু দেখাইলাম, যেটা হচ্ছে মূলত কার কার ছিল, রবার্ট হুইটেকার। আমি একটু আমার নামটা লিখে দেই, অনেকেই ভুলে যায় কিন্তু এটা এমসিকিউতে অনেক বেশি আসে, রবার্ট হুইটেকার। এবার অনেকে বলবে যে ভাইয়া এত এমসিকিউ করতেছেন কেন, এমসিকিউ দিয়ে কি হবে, এই সিকিউ পারলেই তো হয়ে যাবে। একটু ভুলটা ভাঙায় দিই। জীববিজ্ঞান, বায়োলজি না, এটার মধ্যে সিকিউ সহজ। সিকিউ সহজ কেন, একটা চ্যাপ্টারের মধ্যে ধরো 10টা টপিক আছে, 10টা টপিক থেকে সিকিউ করা যায় না। যেমন ফিজিক্সে এইখান থেকে কতটুকু, এখান থেকে কতটুকু, কেমিস্ট্রি এইখান থেকে ওইখান থেকে প্রশ্ন ঘুরায় পেঁচে দেওয়া যায়। বায়োলজিতে কোনো ঘুরানো পেঁচানোর কোনো জায়গা নাই। 10টা টপিকের মধ্যে 3 থেকে 4টা টপিক কমন, এখান থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে, একবার এই প্রশ্ন, একবার ওইটা, একবার এটা, একবার সেটা, ঘুরে ফিরে কমন। মানে সিকিউ তোমার কোনো না কোনো ভাবে টপিক গুলো ধরে ঠিকমতো পড়লেই ইনশাল্লাহ কমন চলে আসে বা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ঝামেলাটা গিয়ে বাধে এমসিকিউ। বায়োলজিতে ইনফরমেশন অত্যাধিক, অনেক বেশি, সিকিউ এর জন্য আবার ঝামেলা কম, অল্প কয়টা টপিক বললে সিকিউ গুলা পারা যায়। এমসিকিউ তো ভাইয়া ঝামেলা, এমসিকিউ অনেক। এই এমসিকিউটা হেলাফেলা করে এই পরবর্তীতে গিয়ে একটা কঠিন ধরা খাওয়া লাগে। উপায় কি ভাইয়া? উপায়টা হচ্ছে এই এমসিকিউ গুলাও আবার কিছু কমন এমসিকিউ আসে অনেক বেশি। ধরো 25টা, ধরো তোমার অলমোস্ট 60 to 70% এমসিকিউ রিপিট হয়। রিপিট মানে হচ্ছে আগে কখনো না কখনো আসছে। বোর্ডের কথা বলতেছি আমি, স্কুলের কথা ডিফারেন্ট, বোর্ডের কথা। তোমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে এসএসসি পরীক্ষা, তাই না? এখন সামনে স্কুলের পরীক্ষা দিবা, অবশ্যই স্কুলের পরীক্ষা ভালো করতে হবে। আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বলতেছি। তো তুমি যদি বোর্ডের ওই জায়গাগুলো, যেই জায়গাগুলো থেকে এমসিকিউ বারবার আসে, ওগুলো একটু ভালো করে পড়লেই তোমার মোটামুটি চলে আসে। কিছু এমসিকিউ আসে 3-4টা, যেগুলা একদম নতুন, হয়তো আগে কখনো আসে নাই বা একটু কঠিন, ওগুলা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করব যে
কোনটা আমি সহজে পড়ে সহজে মনে রেখে পরীক্ষায় সহজে অ্যান্সার করে আসতে পারবো এবং এটা থেকে আমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো। এটা আমাদের মেইন কাজ। সব পড়ে যদি তোমার পরীক্ষার হয়ে গিয়ে সব ভুলে যাও, পরীক্ষাটা খারাপ হয়, সেটা তো প্রয়োজন নাই। মোটামুটি যেইভাবে পড়লে তুমি বেস্ট আউটকাম আনতে পারবা সেটা আমাকে ফলো করতে হবে। তো সেটা কিভাবে আমরা করতেছি দেখো, একদম ইজিলি জিনিসগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করা যায়। 5টা রাজ্য এক, মনেরা, ব্যাকটেরিয়া, প্রোটিস্টার, তারপর হচ্ছে ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই হচ্ছে 5টা রাজ্য। এবার আমরা একটু সামনের দিকে আগাই। এখনো কাহিনী কিন্তু শেষ হয় নাই, গল্প এখনো বাকি আছে। কিন্তু যেহেতু আমরা গল্পের সাথে সাথে অনেক কিছু পড়ে ফেলছি, হ্যাঁ, এবার আমি একটু ইনফরমেশন তোমাদেরকে